আদিল মির্জাস বিলাভড লিখেছেন নাবিলা ইশক পর্ব সংখ্যা ১৯। আমায় চিনেছেন? ওই যে নিচে কথা বললাম মনে পড়ে? রোজা মৃদু হাসে, এগিয়ে আসে কয়েক কদম, বলে চিনব না কেন, নিচে দেখা হলো তো, আসুন না, দাঁড়িয়ে আছেন কেন? বলতে বলতে ও তাকালো ক্লান্ত সহ বাকি বডিগার্ডসদের দিকে, ক্লান্ত অসহায়। ও দৃষ্টি অনুভব করে দৃষ্টি নুইয়ে রেখে জানায়, বসের নিষেধাজ্ঞা ছিল ম্যাডাম। রোজা আশ্চর্য না হয়ে পারে না, যাদের বাড়ি তাদের উপরে নিষেধাজ্ঞা। এই লোক এত নির্লজ্জ কেন? রোজা কথা বাড়ালো না, পুনরায় বলল, আসুন না। সুপ্তি বাকি দুটো সিঁড়ি লাফিয়ে উঠল, ছটপট ধরল রোজার হাতটা, উচ্ছ্বাস নিয়ে আবদার সুরে বলল, আমি সুপ্তি, শান্ত ভাইয়ার চাচাতো বোন, আমাকে তুমি করে বলুন প্লিজ। রোজা দেখলো এইটুকুন মেয়েটাকে, বয়স বড়জোর কত হবে, ১৯ বা ২০, বা এর চেয়েও কম। অল্প বয়সী মেয়েদের প্রতি ওর অন্যরকমের স্নেহ আসে, তার উপর মেয়েটা যদি হয় এত মিষ্টি আর চঞ্চল। রোজা মাথা দুলিয়ে তাকালো পেছনে, ঝুমুর তখনও বিড়াল ছানার মতো দাঁড়িয়ে আছে। সুপ্তির পুরো বিপরীত ওই মেয়েটা, সুপ্তির পরনে সুতির কামিজ, পাখির মতো চঞ্চল, অথচ অপরজনের পরনে স্কার্ট, ছোট কুর্তি, মাথায় ওড়না, কিছুটা চাপা আর লাজুক, অন্যরকম সুন্দর। বিড়ালের মতো ড্যাব করে তাকে দেখছে আর চোখে। রোজা আওড়ায়, আচ্ছা ডাকবো। আর উনি? সুপ্তি দ্রুত টেনে আনে ঝুমুরকে, ওকে সামনে ঠেলে বলে, ও একটু না অতিমাত্রায় লাজুক বসরানি। রোজা থতমত খেয়ে যায়, বসরানি, এ আবার কেমন সম্বোধন? সুপ্তি বোধহয় বুঝলো রোজার তাজ্জব হওয়ার কারণ, অমনি বেচারি অসহায় হয়ে বলে, আমি দুঃখিত বসরানি, বুঝতে পারছি না আপনাকে কি বলে ডাকা যায়। রোজা হেসে ফেলল, বলল, যা ইচ্ছে ডাকো, তবে এটা নয়, আপু ডাকতে পারো। ঝুমুর আড়ে আড়ে চেয়ে এবারে আস্তে করে বলে, ভাবি ডাকতে পারবো? সুপ্তির চোখ দুটো জলজল করে উঠল মুহূর্তে, সাহস পেয়ে পুনরায় ধরল রোজার হাতটা, ডাকলো, ভাবি, ওকে চিনেছেন? ও কিন্তু শান্ত ভাইয়ার হবু স্ত্রী। মেয়েটা লাজুক, তবে একবার মিশে গেলে আপনাকে জ্বালিয়ে খাবে। লুকিয়ে লুকিয়ে ও অনেক দুষ্ট আছে। ঝুমুর লজ্জায় মাথা নুইয়ে ফেলে। রোজা হাসে, ছোঁয় ঝুমুরের মিষ্টি গাল। ইতোমধ্যে ওদের নিয়ে রুমে প্রবেশ করেছে। ঢুকেই দেখতে পেল রীতি চোখ মুখ অন্ধকার করে নামছে বিছানা থেকে, মাত্রই ঘুম ভেঙেছে ওর। রোজাকে দেখতে পেয়ে ডাকে, মম। রোজা এগিয়ে এসে কুলে তুলে নিল ওকে। রীতি দু হাতে জড়িয়ে ধরল রোজার গাল। বাচ্চার ফুলো ফুলো চোখে ঠোঁট ছুঁয়ে এলোমেলো চুলগুলো এক হাতে গুছিয়ে দিতে দিতে আওড়ায় রোজা। ঘুম ভেঙে গেল এক্ষুনি, আরেকটু ঘুমাতে। রীতি গোঙালো রোজার বুকের সাথে মিশে গিয়ে, আওড়ালো, তুমি নেই যে। রোজা অসহায় এক্ষেত্রে, এখানেই তো ছিলাম মা, আমি তোমায় পাচ্ছিলাম না মম, আই ওয়াজ লুকিং ফর ইউ। রোজার ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল। ও লক্ষ্য করেছে রীতির এই অদ্ভুত আচরণ, এই যেন এক ধরনের মানসিক চাপ। সে বাচ্চার চোখের আড়াল হলেই ও ভয় পায়, হয়তোবা দীর্ঘ সময় কাজ সেরে ওকে একা রেখে বাড়িতে ফেরার কারণেই বাচ্চাটার এমন মানসিক অবস্থা। এখনও হয়তোবা ভাবে ও আড়াল হয়েছে মানে ফিরে গিয়েছে তাদের বাসায়। রোজা শান্ত করে জড়িয়ে ধরল ওকে, ফিসফিস করে বলল, মা বলেছি তো তোমাকে ছেড়ে কোথাও যাব না। রীতি ইতোমধ্যে চোখ বুজে ফের ঘুমিয়েছে, আস্তে করে শ্বাস নিচ্ছে। এবার আর ওকে কোল থেকে নামালো না রোজা, ওকে কোলে নিয়েই তাকালো ঝুমুর আর সুপ্তির দিকে। ওরা দাঁড়িয়ে ড্যাব করে দেখছে। রোজা ধীরে ধীরে বলে, সরি, বসো প্লিজ, আসো। ঝুমুর সুপ্তি বসলো সোফায়। রোজা রীতিকে কোলে নিয়েই বসলো তাদের সামনে। আলাপে ব্যস্ত হলো তিনজন। ওদের এত কথা হাসির আওয়াজেও রীতির ঘুম ভাঙল না, বেশ গভীরভাবে কোলে ঘুমালো। রোজা খেয়াল করেছে সে পাশে থাকলে চারিপাশে ঝড় হলেও ঘুম ভাঙবে না ওর, অথচ সে সরে গেলে পিনপতন নীরবতায়ও মেয়েটার ঘুম ভেঙে যায়। বিষয়টা অলৌকিক বটে। দীর্ঘ ২-১ ঘন্টার মিটিং শেষ করেছে আদিল। মেজাজটা প্রচণ্ড রকমের খারাপ। গটগটে কদমে রুমে প্রবেশ করতেই মেজাজটা হিমালয় ছিল। কপালে ভাঁজ পড়ল ৪-৫। রুম ফাঁকা পুরো, শান্ত আর এলেনও থতমত খেল। আদিল রুম থেকে দ্রুত কদমে বেরিয়ে ক্লান্ত কেউ পেল না। গলা তুলে ডাকবে, তার পূর্বে ভেসে এলো রীতির রিনরিনে কণ্ঠের হাসির আওয়াজ। নিচ থেকে আসছে। আদিল এগোলো কয়েক কদম, দাঁড়ালো করিডোরের রেলিং ঘেঁষে। এখান থেকে পুরো নিচতলা দেখা যায়, ড্রয়িং এরিয়াটাও স্পষ্ট। এখানে খাবার পরিবেশনের কার্যক্রম চলছে। ডাইনিংয়ের পাশেই রোজা দাঁড়িয়ে আছে, পরনে আগের শাড়িটা নেই, বরঞ্চ নতুন একটা সাদা শাড়ি, যার পাড় লাল রঙের, ব্লাউজটাও লাল। হাতে একটা প্লেট ধরিয়ে দিয়েছে সম্ভবত। ওর হতবিহ্বল চোখ মুখের সামনে জাহানারা বেগম লাঠি ধরে দাঁড়িয়ে আছেন, চোখ মুখ উজ্জ্বল বৃদ্ধার। নাতবউ, জামাইয়ের মন সুহাগ পাইতে হইলে খালি রূপ হইলে চলে না গো, কাজকর্ম জানতে হয়।
এই যে দেহ তারা কেমনে ভাত বাড়ে শেখো এইগুলা, এইভাবে বাইরা সোহাগ কইরা জামাইরে খাওয়াইবা, দেখবা জামাই কেমন তোমার আসলে থাকে। শান্ত এলেন, ওদের মুখটা শুকিয়ে গেছে, বিশেষ করে শান্তর দাদিমা ওকে বোধহয় মেরেই ফেলবেন তার কীর্তিকলাপ দিয়ে। শান্ত আর চোখে তাকালো বসের মুখের দিকে। আদিল একটা শব্দ করেনি যেহেতু, তাই ও চুপচাপ দাঁড়িয়ে থাকলো শ্বাস বন্ধ করে। ওদিকে রোজা অসহায়ের চূড়ান্ত পর্যায়ে। এই কোথায় ও ফেঁসে গেল, কি হচ্ছে তার সাথে, সবাই ওকে এমন বউ বানানোর জন্য উঠে পড়ে কেন লেগেছে। ও মনে মনে বিড়বিড় করে, আমি চাই না ওই লোকের সোহাগ মন, চাই না আমার আঁচলে থাকুক, কখনো না কখনো না। জাহানারা বেগম তখনও বলেই যাচ্ছেন, নাত বউ দাদু ভাই আইলে এমনে বাইরা খাওয়াইবা কেমন, শিখাইলাম যেইভাবে ঠিক ওইভাবেই, এগুলা বউ মানুষের কাজ। রোজা যতটুকু চিনেছে আদিল মির্জাকে, এই লোক এখানে বসে খাওয়ার মানুষ না, এই দিক দিয়ে ও বেঁচে যাবে ভাবতে ভাবতে এই যে স্বস্তির শ্বাস ফেলবে, তখনই একাধারে কিছু পায়ের শব্দ শোনা গেল। বসবার ঘরের দিকে সবাই তাকালো, রোজাও তাকালো, অমনি শ্বাস আটকালো তার গলায়। আদিল নামছে, পেছনে শান্ত আর এলেন, তাদের দেখেই থমথমে নীরবতা নামলো বসার ঘর জুড়ে। চুপসে আছেন শিকদাররাও। ভিন্ন আবার জাহানারা বেগম, তিনি দিব্যি হেসে হেসে হাত নাড়িয়ে ডাকলেন, দাদু ভাই আহো আহো বহ, খাইয়া নাও, বেলা ফুরাইয়া গেল প্রায়। রোজাকে চমকে দিয়ে আদিল কদম বাড়ালো ডাইনিংয়ের দিকে, ওকে পাশ কাটিয়ে গিয়ে বসলো বড় রাজকীয় চেয়ারটায়। জাহানারা বেগম লাঠিতে বর দিয়ে দাঁড়িয়ে থেকেই রোজাকে হুকুম করে গেল, নাত বউ আগাও আগাও, ভাত বাইরা দেও। রোজা তাকালো আদিলের দিকে, মুহূর্তে দৃষ্টিতে দৃষ্টি পড়ল, লোকটা যে চেয়ে আছে ওর দিকে, অথচ ঘর ভর্তি সবার দৃষ্টি তাদের উপরই। সকলের সম্মুখে এভাবে চেয়ে থাকাটা কি ভালো দেখায়? মোটেও না। রোজার লজ্জা লাগছে। জাহানারা বেগম পুনরায় তাড়া দিলেন, অবশেষে কদম বাড়ালেন, উঠতে থাকা লাল আঁচলের সামনে গিয়ে দাঁড়ালো আদিলের পাশে, সামনের প্লেটটা উল্টে ভাত বেড়ে দিল, একে একে সামনে রাখলো তরকারির বোলগুলো। জাহানারা বেগম হাসতে হাসতে বললেন, নাত বউ হাঁস ভুনাটা দাও আগে, আমার বড় পুলার বউয়ের হাতের ওই ভুনাটা অমৃত। রোজা ধোয়া উঠতে থাকা তরকারি থেকে কিছুটা বেড়ে দিল। জাহানারা বেগম আবারও বললেন, নাত বউ এক গ্লাস পানি দিয়া রাইখো আগে। রোজা এক গ্লাস পানি ঢেলে সামনে রেখে খেয়াল করলো আদিল খেতে শুরু করেনি, চুপচাপ এক দৃষ্টিতে চেয়ে আছে ওর হাত জোড়ার দিকে, যা ব্যস্ত খাবার বাড়তে। মুহূর্তে ও থমকালো আদিলের দৃষ্টিও, অবশেষে দৃষ্টি ফেরালো সে, তাকালো ঘর ভর্তি লোকজনের দিকে, গম্ভীর মুখে বলল, আপনারাও বসুন। নাজির শিকদার দ্রুত নিজের ভাইদের নিয়ে বসে পড়লেন। আদিল এবারে তাকালো রোজার দিকে, তার পাশে দাঁড়িয়ে আছে, বলে বসো। রোজা শুনল না, দাঁড়িয়েই থাকলো। আদিল আর শব্দ করলো না, বরাবরই এক কথা বেশি সে দু কথা বলতে পছন্দ করে না। ঘরভর্তি লোকজনের চোখের সামনেই ডান হাতটা বাড়িয়ে রোজার পাতলা কোমরটা জড়িয়ে একটানে বসালো তার পাশের চেয়ারটায়। চেয়ারের নিচে আড়াল হওয়া কোমরে তখনও শক্তপোক্ত হাতটা পেঁচিয়ে আছে। রোজা কিংকর্তব্য বিমূঢ় হয়, লজ্জায় ওর দম বন্ধ হয়ে আসে প্রায়। তড়িঘড়ি করে সরায় হাতটা, মাথা তুলে আর তাকাতে পারে না পুরোটা সময়, অথচ কিছুই যেন হয়নি এমন ভঙ্গিতে আদিল খেতে শুরু করেছে নিঃশব্দে। মম, আই অ্যাম এনজয়িং স্টেইং হেয়ার। রোজা হাসে, হৃদয় চুল বাঁধতে বাঁধতে বলে, তাই সবাইকে ভালো লেগেছে? ঘুম ঘুম চোখে মেয়েটা আউড়ে যায়, আমাকে কত আদর করে সবাই, আই লাইক দেম মা। চুল বাঁধা শেষ করে ওর গালে ঠোঁট চুইয়ে আওড়ায় রোজা, আই অলসো লাইক দেম। এবার ঘুমাও, বেশ রাত হয়েছে, আজ সারাদিন ছুটোছুটি করেছো। রীতি বালিশে মাথা রাখতেই কয়েক সেকেন্ডের মধ্যেই ঘুমিয়ে পড়ে। রোজা আর চোখে তাকায় দরজার দিকে, দরজাটা ভেতর থেকে আটকেও ওর কেমন দ্বিধা হচ্ছে, ভয় হচ্ছে অজানা। দেয়াল ঘড়ির দিকে চোখ রাখে একবার, রাতের একটা প্রায়। রোজা আস্তে করে বিছানা ছাড়ে, কিছুটা শব্দ হলেও দ্রুত ছোট সোফাটা টেনে নিয়ে রাখলো দরজার সামনে। নিশ্চয়ই এই রাত বিরেতে শব্দ করে ঢুকতে পারবে না আর, ঢুকলেও হৃদয় উঠে যাবে, তাহলে তো রোজা নিরাপদ। রোজা বিছানার দিকে যেতে যেতে পুনরায় তাকালো দরজার দিকে, একটা সোফা যেন কম। ও টি টেবিলটা টেনে নিয়ে গিয়ে রাখলো দরজার কাছে সোফার পাশে। রীতি গোঙালো এতে শব্দে। রোজার বাতি বন্ধ করে অবশেষে বিছানায় এলো, রীতিকে বুকে নিয়ে শুয়ে পড়লো। মানসিক শান্তি লাগছে বেশ। বারান্দার দরজা খোলা, পর্দা উঠছে, আকাশে মস্ত বড় চাঁদ, চাঁদের আলোয় নিভু নিভু আলো রুম জুড়ে। রীতির মাথা বুলাতে বুলাতে চোখ বুঝলো নিজেও। আদিল দরজা ঠেলে যখন ঢুকবে তখন বুঝলো দরজা লকড। সে মোটেও আশ্চর্য হয়নি, এটাই তার ধারণায় ছিল। তবে যখন শান্তর কাছ থেকে চাবি নিয়ে লক দরজা খুলতে যায়, দরজা হালকা ঠেলতেই বুঝতে পারে পেছনে কিছু দেয়া।
ঠেললে ভয়ানক শব্দ হচ্ছে, আরও হবে। তখনই চোখ মুখ থমথমে হয়ে এলো তার। শান্ত, এলেন, ক্লান্ত, ধ্রুব, ওরাও বসের শক্তপোক্ত মুখ দেখে কয়েক কদম পিছিয়ে চলে যায় আরও। আদিল কিছু মুহূর্ত দাঁড়িয়ে থাকলো, অযথা আর সময় অপচয় করলো না এখানে, বরঞ্চ জিজ্ঞেস করলো, আর কি রুমে ঢোকার কোনো উপায় আছে? শান্ত ঢোক গিলল, আওড়ালো, বস বারান্দা দিয়ে। আদিল কদম বাড়ল তক্ষুনি, দ্রুত তার পেছনে ছুটল বাকিরাও। পুরো বাড়ি নিস্তব্ধ হলেও উঠোনে নাসির শিকদার আর জব্বার শিকদার দু ভাই আলাপ করছিলেন পাশাপাশি। ও সময় আদিলকে দেখে দুজনই তটস্থ হয়ে দাঁড়ালেন। শান্ত ইশারায় বোঝালেন তার বাবা চাচাদের সরে যেতে, অথচ অবুঝ দুজন আরও আগ্রহ নিয়ে এলেন সামনে। বস, কি দরকার, কি দরকার কন? আদিলের চামড়া বরাবরই পাতলা, সে আওড়ালো, রুমে যাব। নাসির শিকদার আশ্চর্য হন, বসের রুম তো 3 তলায়, দরজা তো আছেই। শান্ত বাপচাচাকে টেনে নিজের পেছনে আনলো। অ্যালেন সহ কয়েকজন মিলে ইতোমধ্যে এত বড় একটা মই নিয়ে এসেছে। এটা ছিল বাড়ির পেছনে, প্রয়োজনের জন্যই বানানো। এটার উচ্চতা 3 তলা পর্যন্তই। বাঁশের শক্তপোক্ত মই এটা। অ্যালেন, ধ্রুব, শান্ত মই ধরে রেখেছে। শান্তও গিয়ে ধরল। নাসির শিকদার কিছুই বুঝলেন না, তবে ওরা যেহেতু ধরেছে তাই বাদ যাবেন কেন? লুঙ্গিটা তুলে বেঁধে নিয়ে নিজেও গিয়ে ধরলেন মইটা। ভাইয়ের দেখা দেখি জব্বার শিকদারও ধরেছেন। শান্ত হতাশ। নাসির শিকদার চাপা গলায় ভাইপোকে বলেই যান, এত রাইতে বস কি করে? দরজা রাইখা বারান্দা দিয়ে রুমে যায় কেন? বস মানুষের ব্যাপার স্যাপার আমি বুঝি না বাপু। আদিল স্যুট খুলে জমিনেই ফেলেছে, টাইটাও এদিকেই পড়ে আছে। শার্টের হাতা ফোল্ড করে কদম বাড়ালো, চড়ল মই। তার ভারে এই মই আবার ভেঙে না যায়। মইয়ের 7 নম্বর সিঁড়িতে পা রাখতেই মরমর করে শব্দ হলো, তবে পুরোপুরি ভাঙল না। বেশ আমোদেই সবগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারল 3 তলার বারান্দায়। ভাগ্যিস বারান্দার দরজাটা খোলা, পর্দা উঠছে। আদিল সোজা ঢুকে রুমের ভেতরে। চাঁদের মিটিমিটি আলোতে স্পষ্ট দেখা যায় রোজাকে। হৃদিকে বুকে জড়িয়ে বেশ আরামের ঘুম ঘুমাচ্ছে। পরনে ভীষণ পাতলা সিল্কের নাইটি, আপাতত কাঁধ থেকে সরে গিয়ে আছে কিছুটা। চুল ছাড়া, যা ছড়িয়ে ছিটিয়ে আছে বিছানা জুড়ে। আদিল দাঁড়িয়ে দেখলো অনেকটা সময়। পা নড়ল না, দৃষ্টি পড়ল না। যখন নড়ল, সেকেন্ডের ভেতর শার্ট খুলে ফেলল। খুলল হাতঘড়ি, পায়ের জোতা। অধৈর্যের মতো রোজার পেছনে শুয়ে পড়ল, জড়িয়ে ধরল কোমরটা, মিশিয়ে নিল নিজের সাথে। রোজার পাতলা ঘুম মুহূর্তে ভেঙে গেল এই উষ্ণ স্পর্শে। ও আতঙ্কে বাকরুদ্ধ। আদিল ততক্ষণে মুখটা ডুবিয়েছে মসলিন ঘাড়ে, ঠোঁট ছুঁয়ে যাচ্ছে অধৈর্য ভঙ্গিতে। রোজা সামান্য ধস্তাধস্তি করতেই জাপটে ধরল পুরো ওকেই। মুখটা চেপে ধরল এক হাতে, আওড়ালো কণ্ঠ খাদে নামিয়ে, হৃদি উঠে যাবে। রোজা নড়ার সাহস করল না, অন্ধকারে ফ্যালফ্যাল করে চেয়ে আছে। এক পর্যায়ে অবিশ্বাস নিয়ে আওড়ায়, কিভাবে এলেন? দরজা দিয়ে তো আসেননি, এলে শব্দ হতো, রোজা নিশ্চয় শুনতো। তাহলে? রোজা তাকালো বারান্দার দিকে। বারান্দার কথাটা তার মাথায়তেই ছিল না। আর কিভাবে জানবে এই লোক 3 তলায় বারান্দা দিয়ে উঠবে? বেয়ে বেয়ে 3 তলায় ওঠার পুরুষ তো কোনো দিক দিয়ে লাগে না। আদিল ঘন ঘন তার ঘাড়ে নেশার মতো শ্বাস নিয়ে যাচ্ছে। ওকে আষ্টেপৃষ্টে নিজের সাথে মিশিয়ে রাখলো। আপত্তিকর ওই জায়গায় সেদিনের মতো চড় মারতেই রোজার চোখ বড় বড় হয়ে আসে। ও ধরফরিয়ে উঠতে চাইলেও পারল না। হাঁসফাঁস করলো গলা কাটা মুরগির মতো, দরজা লাগাবেন না আর মিসেস মির্জা। আমি কিন্তু আপনাকে ছাড়া একা শুব না। আপনি নিশ্চয় চাইবেন না রীতি দেখুক ওর মাকে আমি কতটা চাই। সবটা ঘুটঘুটে অন্ধকার আর নিস্তব্ধতার চাদরে মোড়ানো। এই সময়ে নিস্তলার উত্তর দিকের সামনের ঘরের জানালাটায় নরম করাঘাত পড়ে। জাহানারা বেগম ধীরে সুস্থে হাতের তসবিতে চুমুক খেয়ে পাশে রাখেন সযত্নে। মৃদু স্বরে বলেন, আসো দাদু ভাই। শান্ত প্রবেশ করতেই চিন্তিত গলায় বলে যায়, এখনও ঘুমাওনি দাদিমা? কত রাত হলো, কি এমন গুরুত্বপূর্ণ কথা বলার জন্য সকাল পর্যন্ত অপেক্ষা করা গেল না? শান্ত ইতোমধ্যে এসে বসেছেন জাহানারা বেগমের কাঁধ ঘেঁষে। নরম চামড়া কুচকানো ডান হাতটা নিজের হাতে তুলে নিয়ে ঠোঁট ছুঁয়ে বলে গেল, নিজের যত্ন নেও না ঠিক মতন, আমি রাগ হচ্ছি। হাসেন বৃদ্ধা, বা হাতে আদর করে দেন নাতির গালটা। বলেন, রাতে ঘুম আসতেছে না, মনটা খসখস করতেছে। শান্ত বুঝলো, চুপ থাকলো কিছুটা সময়। দীর্ঘশ্বাস ফেললো কেমন, আওড়ালো, কি নিয়ে? ওদের সম্পর্কটা স্বাভাবিক লাগলো না দাদুভাই। মাইয়াডারে কি জোর করছে? মনে তো হইল তাই।
শান্ত অনেকটা সময় ধরে কোনো জবাব দিল না। তাড়া দেয় না জাহানারা বেগমও, ভাবতে দেন নাতিকে। আদিল মির্জার ব্যক্তিগত বডিগার্ড হিসেবে শান্তর দায়িত্ব এই ব্যাপারটা এড়িয়ে যাওয়া। সবসময় তো এড়িয়েছে, তবে আজ এড়ালো না। চোখে ভাসে আজকের ঘটিত দৃশ্যগুলো। অবশেষে ফিনফিনে পাতলা গলায় অনেকটা আড়াল করে ভাষা ভাষা ভাবে কিছুটা জানায়। জাহানারা বেগম চুপচাপ করে শোনেন, কিছু বলেন না সঙ্গে সঙ্গে। তাকান শান্তর চোখের দিকে, সময় নিয়ে বলেন, কাহিনী আরও আছে মন কইতাছে দাদু ভাই। সব আমারে বলো নাই, যতটা সুন্দর কইরা কইলা অতটাও সুন্দর না। মাইয়াডা বড্ড ভালো, কত ভালোবাসে বাচ্চাডারে। ওই ভালোবাসার উসিলায় মাইয়াডার সুন্দর হৃদয় নিয়া খেলা করতেছে না। এটা কি ঠিক? ঠিক না। কাজটা ভালো করো নাই। একটা পরিবারে এমন বাজেভাবে ভাঙলা, এমনভাবে জোর জবরদস্তি করলা। জোর করে কি কিছু হয়? হয় না। জাহানারা বেগম আর বলতে পারলেন না। শান্ত দাঁড়িয়ে পড়েছে, চোখ মুখ অস্বাভাবিক শান্ত। রাতের আধারের চেয়েও গভীর শোনায় ওর কণ্ঠে বলা এক একটা শব্দ। আমার বস শুধু তারই চেয়েছে দাদিমা। তিনি ভালোবাসেন, ব্যাস এতটুকুই যথেষ্ট। এখানে আর কোনো কিন্তু কি বা আর কোনো ভাবনার স্থান নেই। প্রয়োজনে এমন আরও 10টা পরিবার ভেঙে গুঁড়িয়ে ফেলবো। জাহানারা বেগম দীর্ঘশ্বাস ফেললেন, শান্তর হাতটা টেনে ধরে ফের বসালেন পাশে। শান্ত নিজেও ক্লান্ত ভঙ্গিতে মাথাটা রাখেন বৃদ্ধার কোলে। চোখ বুজে অনেকটা সময় নিয়ে বলে, আদিল মির্জার হিংস্রতা যার সামনে নুয়ে পড়ে, তাকে এতটুকু জোর তো মেনে নিতেই হবে। জাহানারা বেগম আওড়ান, আমার চেষ্টা থাকবো মাইয়াডারে স্বাভাবিক করার। আমার যে বড্ড ইচ্ছা ওই 3জনরে একটা হাসি খুশি পরিবার দেওয়ার। শান্ত নিজেও যে ও স্বপ্ন দেখে, বাবা মায়ের এই আদরের চাদরের আড়ালে বড় হওয়া হাসি খুশি আদিল সম্ভবত কখনো ফিরবে না। প্রতিশোধের নেশায় সে বড্ড অন্ধকারে পৌঁছে গিয়েছে। ফেরার বা থামার কোনো রাস্তা নেই, এগিয়ে যেতেই হবে। এই অন্ধকার দুনিয়ায়, এইগুলোর এই পথে তার সুখ হয়ে ম্যাডাম থেকে যাক অনন্তকাল, হোক তার বসের এই অন্ধকার পৃথিবীর এক টুকরো চাঁদের আলো। আপনার মেয়েও, আপনি যদি এমন নির্লজ্জতা দেখাতে ন্যূনতম লজ্জা অসুবিধে না হয়, তবে আমার হবে কেন? রোজার রাগান্বিত ঝাঁঝালো কণ্ঠের সামনে বড্ড নির্বিকার আদিল। রোজার নরম হাতটা টেনে এনে নিজের ছাটা চোয়াল ছোঁয়াতেই চট করে শ্বাসটা গলায় আটকে গেল। চোখ বুঝল আপনা আপনি। শক্ত শরীরটার ওইটুকু পরিবর্তনও রোজা অনুভব করতে পারে। কাপে ওর হাতটা সরিয়ে আনতে চাইল, পারল কোথায়। আদিল ছাড়ল না, বরঞ্চ আরও দাবিয়ে ধরে রাখলো, আষ্টে পৃষ্ঠে মিশিয়ে রাখলো উন্মুক্ত বুকের সাথে। ওভাবেই ফিসফিস করে প্রশ্ন করলো, রাইফেল চেনেন? রোজা চোখ রাঙালো, বুঝলো না এ ধরনের তর্ক বিতর্কের মাঝে রাইফেল নামের জিনিসটার কি কাজ। আদিল নরম হাতটা চোয়াল থেকে নিজের উষ্ণ ঠোঁটের উপর আনে, তালুতে ঠোঁট ডুবিয়ে রেখে বলে গেল, আপনার চোপাটা আমার রাইফেলের মতো। কথাগুলো রাইফেল থেকে বেরোনো বুলেটের মতো এতটাই ধারালো। রোজার ইচ্ছে করে শক্ত একটা কামড় বসিয়ে দিতে, দাঁত কিরমির করছে শুধু। এক পর্যায়ে হার মানে, ওর দম বন্ধ হয়ে আসছে। এত বাজেভাবে জড়িয়ে রেখেছে, শ্বাস নিতে হিমশিম খেতে হচ্ছে। অবশেষে আওড়ায় ডুবতে বসা নাবিকের মতো, ছাড়ুন আমি ঘুমাবো। আদিল জবাব দেয় না, মুখটা পুনরায় ডুবায় রোজার ভীষণ সংবেদনশীল ঘাড়ির মধ্যেই। ওখানে ছাটা চোয়ালের ঘষা লাগতেই রোজা থরথর করে কেঁপে ওঠে, চোখ মুখ বুজে মৃদু স্বরে আর্তনাদ করে। আদিল মাথা তুলে তাকালো, রোজা চোখ বুজে রেখেছে। চাঁদের নিভু নিভু আলোয় কেমন চিকচিক করছে। আদিলের ধূসর চোখের মণিতে চাঁদ ভাসে, ভাসে তারা। মুখ বাড়াতেই রোজা আতঙ্কে মুখটা ঘুরিয়ে নেয়। আদিলের গম্ভীর স্বর নিভু নিভু শোনায়, অভ্যাস করে নাও রোজ ইউ হ্যাভ টু টলারেট মি ইভেন মোর। রোজা বোঝে ছাড় নেই, বোকার মতো এই অসভ্যের সাথে কথা চালানো বোকামি। অগত্যা জেদ ধরে চোখ মুখ বুজে ঘুমের ভান ধরল। শিরশির করে গেল ঘাড়ের আশেপাশটা, সাড়া দিল না তাতেও। একটা শব্দ করল না, অথচ ঘুমের ভান ধরতে ধরতে সত্যি ঘুমিয়ে পড়ল। ক্লান্ত যে সারাটা দিন ছুটোছুটিতে গেল, ওর আটসাট শরীরটা ধীরে ধীরে জলের মতো মিশে গেল। আদিল ভীষণ সন্দর্পণে নরম শরীরটা দু হাতে বুকে মিশিয়ে নিয়ে বরফের মতো জমে থাকলো। নড়ল না, হাত চালালো না। অপলক দেখলো সুন্দর মুখটা। তালু সমান দূরত্ব, যেন অনেক বড় দূরত্ব। সে মাথাটা আরও এগিয়ে নেয়, এখন নাকে নাক স্পর্শ করার মতো দূরত্ব মাত্র। শ্বাস প্রশ্বাসের সাথে শ্বাস প্রশ্বাস মিলেমিশে একাকার।